শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ব্লগ ক্যারিয়ার শুরু করার পর প্রথমবার আমি রিক্সা থেকে শুরু করছি আজকের ব্লগ। ভালোই লাগছে। যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা শিলিগুড়ির একদম পশ একটা অঞ্চল। সবাই বেশ তাকিয়ে তাকিয়ে দেখছে, সবাই না, কেউ কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে যে মেয়েটা কী করছে। অনেকে আবার এখানে আমাকে চেনেও, তারা জানেও যে আমি ব্লগ করি। তো সুতরাং আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে হাতি মোড় দিয়ে, তো সকালবেলা থেকে উঠে ব্লগ শুরু করিনি। জাস্ট কোনো কারণ নেই কেন ব্লগিং শুরু হয়নি বা সেসব কিছু, জাস্ট কোনো কারণ নেই। বাঁ দিকে যাবেন, বাঁ দিকে হাত দেখিয়ে যান। তো যাওয়ার সময়ও ভেবেছিলাম ব্লগিং করতে করতে যাব। রিক্সাওয়ালার সাথে অনেক গল্প টল্প করতে করতে গেলাম। বেশ ভদ্রলোক, বেশ ভালো, মানে ভদ্রলোক না ছেলে। যখন গেলাম তো ফেরার সময় ভাবলাম যে না, শুরু দোনমনো করছিলাম যে করবো কি করবো না। এবার ডান দিকে হাত দেখিয়ে সোজা, ডাইনে নয় বাইরে নয়, সোজা। আচ্ছা হ্যাঁ, তো ভাবছিলাম যে শুরু করবো কিনা, তো ভাবলাম যে না, শুরু করে দেওয়াই যেতে পারে। তো শুরু করে দিলাম, যেমন ভাবা তেমন কাজ। তো গিয়েছিলাম একটা মোবাইল কিনতে আমার নিজের জন্য, কারণ আমার একটা মোবাইল তো দুপুরের অনলাইন ক্লাসের জন্য ব্যবহার হতো। সেই মোবাইলটা এখন কদিন হলো খারাপ হয়ে গেছে। তার ভেতরে যে দুটো সিম আছে, সেই সিম দুটোর একটা মানে হিললে করতে হতো, সোজা সোজা। তো যাই হোক, সেটার জন্য হিলের জন্য একটা ফোন কিনে ফেললাম। তো দামি কিছু নয়, তো যাই হোক, একটা মোটামুটি একটা দিয়ে। কিন্তু আমার আত্মীয় স্বজন সমস্ত ওই দুটো ফোনের ভেতরে যে সিমটা ছিল সেটাতে, তো ওই ফোনটা সারানোর জন্য ভাবছিলাম। কিন্তু ওই ফোনটা একেবারেই মানে কম দামি ফোন আসলে, এবং সারাতে গেলে যে টাকা খরচ হবে সে টাকা দিয়ে আর একটা ফোন হয়ে যাবে। তো সেই জন্য ওই ফোনটা থাক। ওই ফোনটার ভেতরে মেমোরি কার্ডটা যেটা আছে সেটা আমি আমার এই ফোনে ঢুকিয়ে নিয়েছি, সুতরাং সব কিছু হয়েও গেছে। তো আপাতত চলুন তাহলে বাড়িতে যাই। এখানে এক মাসিমা আছেন যিনি আমার সাবস্ক্রাইবার, তিনি আমাকে দেখে এখন হাসলেন। আমি এমনই হয়েছে ব্লগিংয়ের ইয়েতে, আর মাস্ক পরে থাকলেও উনি তো ওনার বারান্দা থেকে হাসলেন। আমি তো মাস্ক দিয়ে হাসি দেখাতে পারলাম না। তো যাই হোক, ব্লগ করছি সেটা একটা ব্যাপার। তো ভালোই লাগছে, একটা নতুন রকম অভিজ্ঞতা। প্রত্যেক দিন ওই বারান্দা বা ঘর বা ছাদ কোথাও একটা থেকে ব্লগ শুরু করি। হ্যাঁ, আজকে একাদশীদি গেল, আর একটা ওই যে একাদশীদি যাচ্ছে ওই যে। হ্যাঁ, তো আজকে একটা নতুন রকমের অভিজ্ঞতা। রান্না করে যায়নি আসলে, যার ফলেতে এসে কোনো রকমে জাস্ট জামাটুকু ছেড়ে, আমি চান করে বেরিয়েছিলাম। হ্যাঁ, জামাটুকু ছেড়ে রান্না করে চলে এসেছি। তো রান্না হয়েও গেছে। এই যে এখানে ওই কদিন ধরে আলু পোস্ত করছি, এই যে আলু পোস্তটা হয়ে গেছে। আর এখানে এটা যেটা আমরা খেতে ভীষণ ভালোবাসি। আজকে কিন্তু আমার এক সাবস্ক্রাইবার দিদি বা বোন, আমি আসলে বয়সগুলো তো কমেন্টে বুঝতে পারি না, তো তার কথা মতো এই বেগুন পাতুরির বাটাতে চিনেবাদামও দিয়েছি। তো এই প্রথমবার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ যখন ভালো বেরিয়েছে তখন নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো এটা হয়ে গেলে, আমি ভাত আর ডাল করে গেছিলাম, আমি এসে এখন বেগুন পাতুরি আর আলু পোস্তটা করলাম। তো কিছু একটা ভেজে দেবো ভাবছি। আজকে নিরামিষই হোক আমাদের ঘরে, মানে হবে। হাজব্যান্ড যদি খেতে চায় একটা ডিমের পোচ করে দেবো। হ্যাঁ দেখি। তো আপাতত এটা ফুটে গেছে, এবার এটাকে জাস্ট ঢেলে দেবো। ফুটে গেছে, জাস্ট এটাকে মাখিয়ে দেবো একটুখানি, জাস্ট আঁচ কমিয়ে এটাকে ঢেকে রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটার। আঁচটা একটু ঢিমে করে দিই, এটাকে ঢেকে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, 7:45টার সময় ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সকালেই করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট 7:45টার সময়। তো খুবই দুশ্চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। এত পিঠে ব্যথা হয়েছে যে কিছুই করে উঠতে পারছে না, মানে খুব চিন্তা হচ্ছে আসলে। চলুন তাহলে যাই মেডিমল, শিলিগুড়ির এখানে মেডিমল বলে একটা ওষুধের দোকান আছে, সেখানেই ডাক্তারবাবু বসেন, সেখানেই এখন আমরা যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছেন আর আমরা রিক্সায় যাচ্ছি। কেন জানেন? কারণ ডাক্তারের ওখানে দেরি হয়ে যাচ্ছিল, আর আমাদের বাড়ির সামনে টোটো পাওয়া যাচ্ছিল না। আর এখন টুপুর আমার বড় হয়ে গেছে, এক রিক্সায় 3 জন হয়ও না। আর ওর শরীরটা যেহেতু একদম খারাপ ছিল, দাঁড়িয়ে থাকতেও পারছিল না। তাই জন্য আমার হাজব্যান্ড বললো, তোমরা রিক্সা করে এগিয়ে যাও, আর লম্বা লম্বা পা ফেলে সামনের একটা মোড় আছে, সেখান থেকে সে টোটো ধরে পৌঁছে যাবে। এবং যথারীতি আমাদের অনেক আগেই সে পৌঁছে গেছে, কারণ টোটো স্পিড খুব স্বাভাবিকভাবেই রিক্সার থেকে বেশি।
এই যে চলে এসেছি এবং মারাত্মক ভিড়, মারাত্মক। এই যে ভেতরে তিল ধারণের জায়গা নেই, করোনার টাইমে এগুলো সম্ভব নয়, মানে সেজন্য বাইরে এসে দাঁড়িয়ে আছি, ওর বাবা ভেতরে আছে। তো জানাই যে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি না, কারণ আজকে সারাদিনে কোনো ব্লগিং আমি সেরকমভাবে করে উঠতে পারিনি বিভিন্ন ব্যাপারে। তো যাই হোক, টুকুরকে ডাক্তার যেটা বললেন সেটা হচ্ছে ওই একরকমের গ্রোথ পেনই এটা। তো সেটার জন্য তো ওর ওই সবসময় কাঠের চেয়ারে বসতে বললেন এবং খুব একটা বেশি ওষুধ বিষুধ কিছু দেননি। কাঠের চেয়ারে বসতে বললেন, সোজা হয়ে বসতে বললেন এবং হ্যান্ডেলওয়ালা কাঠের চেয়ারে যেখানে হাতটা রেস্ট পাবে। আর কটা দিন একটু রেস্টে থাকতে বলেছে, কারণ ইয়েতে যদি একটু রেস্টে না থাকে তাহলে এই ধরনের মাসেল পেনগুলো খুব একটা সারে না। ওষুধ বিষুধ বিশেষ কিছু লাগবে না বললো এই বয়সে এটা হবেই, এটা করার কিছু নেই। এই যেগুলো বলে দিলেন সেগুলোই, একটু বেশি করে প্রোটিন খেতে হবে, হ্যাঁ এই সবই। তো আর আমরা বাড়িতে নিজেরা যে ওষুধ দিচ্ছিলাম আমাদের যারা পরিচিত আছে ডাক্তার, আলটিমেটলি সে দেখা গেল সেই ওষুধই দিয়েছেন, ব্যথার জন্য প্যারাসিটামল আর একটা কী যেন একটা নামটা ভুলে যাচ্ছে, যাই হোক একটা ওষুধ দিয়েছেন আর কি। তো এই আর কি, ডাক্তারবাবু খুবই ভালো ডাক্তার, এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাক্তার। তো আর একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে গিয়ে, কয়েকদিন থেকেই বলছি আমার রূপোর গয়না খুব পছন্দ, মানে আমার রূপোর গয়না আগাগোড়াই খুব পছন্দ, আমি বললাম আপনাদের এই ইয়েতে। তো কানেও রূপোর একটা দুল পরেছি। তো কিন্তু যেটা হয়েছে যে হাতে আমার একটা ডায়মন্ডের রিং ছিল, সেটাকে আমি খুলে এটা আমার শাশুড়ি মায়ের আংটি, সেটাকে পরেছি। এই যে এটা কিন্তু এই আঙুলে পরিনি, কারণ এই আঙুলে দেখুন ছাপ হয়ে গেছে আর এই জায়গাটা না সরু হয়ে গেছে, এই যে রিং ফিঙ্গার এই জায়গাটা সরু হয়ে গেছে, সেই জন্য এই শাশুড়ি মার আংটিটা এটা ওই আমেরিকান ডায়মন্ড আর কি। তো যাই হোক, কিন্তু হেভি, কিন্তু আমেরিকান ডায়মন্ড। তো সেটাই আমি খুলে এখন এটাই পরেছি। কদিনের মধ্যে এটা একটুখানি দাগটা মিশে গেলে পরে আমি এই আংটিটাকে এখানে পরে নেব। এই আঙুলে একটু ঢিলা হচ্ছে এটা। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আমার হাজব্যান্ডকে কেন দাদা বলি। আসলে দাদাটা বিয়ের আগের ডাক শুনেই কিন্তু কেউ ভেবে নেবেন না যে আমাদের লাভ ম্যারেজ। আমাদের লাভ ম্যারেজ নয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বাবা আর আমার শ্বশুরমশাই অনেক দিনের বন্ধু ছিলেন, সে সূত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেক আগে থেকেই চিনি এবং তাকে আমি বিয়ের অনেক আগে থেকেই দাদা বলি এবং সেই দাদা ডাকটাই রয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে গিয়ে লেখাপড়া শিখেছি, আমার হাজব্যান্ড লেখাপড়া শিখেছে, সবই ঠিক আছে, কিন্তু যে মানুষটা আমার থেকে বড়, হ্যাঁ বেশ বড়, সে মানুষটাকে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে জন্যই হঠাৎ নাম ধরে ডাকাটা আমার দ্বারা হয়নি, যার ফলে কি ওগো শুনছো এইসব ডাকতেও কীরকম একটা লাগে, সেজন্য দাদা ডাকটাই রয়ে গেছে। আসল কথাটা হচ্ছে এটাই। তো অনেকেই আছে যে বিয়ের পরই হাজব্যান্ডকে নাম ধরে ডাকে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, এটা হতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষটা তোমার থেকে বড়। আমি শুধু একটা লোককে একটা সম্পর্ক আছে জন্যই, আমি আমার ননদও কিন্তু, আমার ননদ সম্পর্কে আমার থেকে ছোটো কিন্তু, হ্যাঁ, কিন্তু যেহেতু বিয়ের আগে থেকে চিনি, আমি কিন্তু ওকে টুকটুকি দিই বলি, হ্যাঁ, মানে আমি এখনও ওকে বিয়ের আগেও টুকটুকি দিই বলতাম, আমি এখন ওকে টুকটুকি দিই বলি, কারণ সে আমার থেকে বয়সে বড়। যাই হোক, সম্পর্কে ছোটো হোক যাই হোক, সে আমার থেকে বয়সে বড় আর আমাদের সম্পর্কটা সেরকমই। আমার ননদ আমাকে তুতি বলেই ডাকে, মানে যে বিয়ের আগে যা ডাক ছিল সেটাই, আর কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, দাদার বলার পরে সব আত্মীয় স্বজন মানে সবাই আমাদের খুব বকাবকি করতো, যেমন ও তো আমাকে তুই তো গাড়ি করতো। তো আমার বর রিসেন্টলি, মানে রিসেন্ট না, মানে ওই মেয়ে হওয়া একটু বড় টড়ো হওয়ার পরে ও আমাকে তুই বলতো, মেয়ে হওয়ায় তুই বলতো, তখন শাশুড়ি মা একদিন খুব বকাবকি করেছিল, তারপর থেকে আমাকে তুই তো গাড়ি বন্ধ করেছে। তা কিন্তু বুম্বাদা ডাকতে আমাদের আত্মীয় স্বজনেরা সবাই অনেকে বলেছিল, তখন আমি আর আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করেছিলাম মেয়ে যদি বড় হয়ে ওকে মামা বলতে ডাকতে শুরু করে আর আমাকে পিসি, মানে যে কোনো একটা যদি করতে শুরু করে, যে তাহলে আমি ওকে বুম্বাদা বলা বন্ধ করে দেবো। কিন্তু বাস্তবে যেটা হয় যে মেয়ে আমাকে মাই বলে, ওকে বাবাই বলে। এত হয়ে যাওয়ার পর, এতবার এত বুম্বাদা ডাকার পরেও আমি টুকুরের মাই রয়ে গেছি এবং আমার বর টুকুরের বাবাই রয়ে গেছে। সুতরাং আর এই ডাকের চেঞ্জ করার কোনো প্রয়োজন হয়নি। এটা আমার আর আমার হাজব্যান্ডের যৌথ সিদ্ধান্ত যে না, কোনো দরকার নেই, ঠিক আছে, যেটা মানে আমি ডাকলেও সাড়াও দেয় আর আমার ডাকতে ভালোও লাগে। হচ্ছে কেউ আমাকে বলছেন যে ভূতের কথা বলতে, যে দেখুন আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, হ্যাঁ, যদি আমার এক্সপিরিয়েন্স কিছু হয়, আমি আগেও বলেছি, তাহলে আমি শেয়ার করব, কিন্তু যদি সেটা না হয় আমার পক্ষে বানিয়ে বলা সম্ভব নয়। কিন্তু যারা খুব বেশি করে শুনতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে পারি, যে ইমতিয়াজ অর্থাৎ টোনাটুনিস ডায়েরির ইমতিয়াজ, ওর চোখ দিয়ে আমি বাংলাদেশটাকে দেখি। সত্যি কথা হচ্ছে আমার কাছে বাংলাদেশের মুখ হচ্ছে ইমতিয়াজ, আমি আগাগোড়াই সেটা বলে এসেছি। তো ইমতিয়াজ খুব দুর্দান্ত একটা কন্টেন্ট করেছে, এডিটিং করেছে কিনা আমি জানি না, সেটা যে নীলকুঠিতে একদম সরাসরি ভূতের মানে যেটা বাড়ি আর কি, সেখানে দিন দাহাড়েও লোক যায় না, সেরকম একটা জায়গাতে ও কিন্তু গিয়ে একটা কন্টেন্ট করেছে। তো আমি বলেছি ভাই সাবধানে, এইসব জায়গায় সাবধানে যেও, হ্যাঁ। তো ও দিনের বেলাতে গেছে, বলছে না ও মানে
ইয়ে না আল্লাহর নাম করতে করতেই ওখানে ঢুকেছে, কোনো অসুবিধে ওর হয়নি। তো সেরকম একটা কন্টেন্ট কিন্তু ও করেছে। আমি ওকে রিকোয়েস্ট করছি ব্লগের মাধ্যমে যে ইমতিয়াজের এর মাঝখানে আরও অনেকগুলো ব্লগ হয়ে গেছে, ও কনফিউজড আছে যে কোন ব্লগটা আগে দেবে কোন ব্লগটা পরে দেবে। তো ওই ব্লগটাও দিলে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো এই ব্লগটা, তখন যারা একটু এই ধরনের ব্যাপার হরার জিনিসগুলো পছন্দ করেন তারা। ইমতিয়াজ কিন্তু দারুণ ভালো বলে, দারুণ সুন্দর কথক, কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, কাজেই ওরটাও কিন্তু আপনাদের শুনতে ভালো লাগবে। আর সেই আমি কমিউনিটিতে পোস্টার দিয়ে দেবো। ও এর মধ্যে সিলেট গেছিলো ওর বাবা মায়ের সাথে, কালকে আন্টির সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে মেসেঞ্জারে, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে ভদ্রমহিলাকে, তো মানে আন্টিকে আর কি। তো সেই আর কি, তো ও একটু কনফিউজ যে সিলেটের ব্লগটা আগে যাবে না এটা যাবে না ওটা যাবে। তো ইমতিয়াজকে আমি রিকোয়েস্ট করবো ব্লগের মাধ্যমে যে তুমি আগে নীলকুঠির ব্লগটাই দাও, এটা আমার ঝিনুক দিদির অনুরোধ। যে নীলকুঠি মানে ওই যেখানে নীলকর সাহেবরা অত্যাচার করতো আর কি, সেই একটা জায়গায় বহু অত্যাচারের স্বাক্ষর তো ওই জায়গায় রয়েছে, কত মানুষকে না জানি মানে কিভাবে, বুঝতেই পারছেন নীলকর সাহেবেরা যা হতো আর কি। তো সেসব একটা সাক্ষ্য বহন করে। সেখানে রাতের বেলায় তো চিত্রবিচিত্র আওয়াজ পাওয়াই যায়, দিনের বেলাতেও নাকি অনেক সময় পাওয়া যায়। তো ভেতরে ঢুকে ঢুকে এসবগুলো ব্লগ করে এনেছে। তো ওকে আপনারা রিকোয়েস্ট করবেন, ওর নিজের লাইফেও কিন্তু এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটা সব হয়তো বলা সম্ভব না, কিন্তু কিছু কিছু তো বলা যেতেই পারে। আর আমি আবারও বলছি, ও কিন্তু দারুণ ভালো বলে। তো সেটা ওকে রিকোয়েস্ট করবেন, আর আমি এটা ওর কমিউনিটিতে পোস্ট দিয়ে দেবো। তো যাই হোক, আজকে আপনাদের গুড নাইট বলছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বলবো আপনাদের কাল সকালে, ততক্ষণের জন্য আপনারাও ঘুমান, আমিও ঘুমাই। হ্যালো বন্ধুরা, কি খবর? কালকে ভালো ঘুম হয়েছিল তো? আমি ব্যাপক ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি। আর এই ঘরটায় শুয়ে যেন আমার মনে হচ্ছে আমার ঘুমটা একটু বেশি ভালো হচ্ছে। যদিও এই ঘরটা হচ্ছে ঠিক এইটা, পাশেই রাস্তা, সারা ভোর থেকে, বিশেষ করে আমাদের এই পাড়ায় ভোরবেলায় সবাই জেগে যায়, ভীষণ চেঁচামেচি, কিন্তু ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। আর তো বেলা হয়ে গেল, অনেকক্ষণ আগে উঠেছি, অনেক কাজ করে ফেলেছি, কিন্তু বেলা হয়ে গেল ব্লগ শুরু করতে, কারণ আজকে আমার মেয়ে পরীক্ষা ছিল। তো তেনার পরীক্ষা ছিল আজকে ইংরেজি, এবং 27 তারিখে তার পরীক্ষা হচ্ছে বাংলা। তো ইংরেজি বাবার সাবজেক্ট এবং বাংলা আমার সাবজেক্ট। বরাবরই সে ইংরেজিতে সবসময় বাংলার থেকে 2-1 নম্বর কম পেয়ে থাকে, বরাবর এটা হয়ে আছে। এবং সে প্রত্যেকবার বলে আসলে মায়ের সাবজেক্ট সবসময় জিতে যায়। তো যাই হোক, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি মিডিয়াম স্কুলে, যেহেতু খুব স্বাভাবিকভাবে ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওর বাংলাই, আর থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ। আপাতত সবগুলো পরীক্ষায় মোটামুটি ঠিকঠাকই হয়েছে, যতগুলো এখন পর্যন্ত হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, পড়াশোনাটা করে, তো নিজেই বেশ আগ্রহ নিয়ে পড়াশোনাটা করে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, যে খুব বাচ্চাদের পড়াশুনো নিয়ে যদি ঘ্যান ঘ্যান করা যায়, তাহলে বাচ্চাদের ইন্টারেস্টে চলে যায়। তো এটাও ঠিক যে কিছু কিছু বাচ্চাকে না বললেও হয় না। অনেক বাচ্চা আছে মানে বাবা মা যদি না বলে সে বসবেই না। তো মানে টাচউড বলতে নেই, টাচউড আমার টুকুর সেটা নয়, পড়াশোনাটা সে ভালোবেসেই করে। তো এই আর কি। তবে এতটাও আগ্রহ ছিল না, সত্যি কথা হচ্ছে, খুব সত্যি কথা, এতটা আগ্রহ ছিল না। ক্লাস 5 যখন পড়তো তখন বেশ ফাঁকিবাজ হয়েছিল। আমার তখন খুব টেনশন হতো। হ্যাঁ, তখন মানে মাঝে মাঝে মনে হতো, কিরে ভাই, চাকরি বাকরি করি, বাচ্চাটার দিকে কেমন একটা ওচা। তখন আমার শ্বশুরমশাই পড়াতেন, হ্যাঁ, আমার মেয়েকে তখন শ্বশুরমশাই পড়াতেন। তো তারপরে যে এই যে কোভিডটা হলো, মানে একদম হতো, ক্লাস 7 তো স্কুলেই যায়নি। তো ক্লাস 6 থেকে ওর পড়াটা মোটামুটি আমি আর ওর বাবাই নিয়ে নিয়েছি। তার আগে পর্যন্ত দাদুর কাছে পড়েছে, ঠিকঠাকই আছে, ভালো। তো আমরা নিয়ে নিয়েছি, এবং ক্লাস 7 থেকে একেবারেই বাবার দেখ রেখে। তো ছোটোবেলায় যখন ছিল, খুব ছোটোবেলাতে, তখন আমার হাজব্যান্ড কিছুতেই পড়াতো না, কিছুতেই না, বলে না, ওর এখন যা বয়স, আমি কলেজে পড়াই, আমার প্রত্যেকটা বাচ্চাকে পড়ানোর একটা না, মানে কি বলবো, বয়সের অনুযায়ী একটা ট্রেনিং, আলাদা রকমের ট্রেনিং হয়। বলছে যে আমি যদি ওকে পড়াই তাহলে এখন ওর ক্ষতি হবে। হ্যাঁ, আমার এত ধৈর্য নেই, বা আমি এই ছোটো ছোটো বাচ্চাদের পড়ানোর জন্য ঠিক তৈরি নই যখন নিয়েছিল। তো দেখুন, যেসব মায়েরা কলেজে পড়ায় তারা কি নিজের বাচ্চাদের পড়ায় না? হ্যাঁ, কিন্তু মায়েদের যাই হোক না তাই হোক, মায়ের কাজ করতেই হয়। তো ওর বাবা যখন বলেছিল, ঠিক আছে, আমরা তো বাড়িতে এতগুলো লোক রয়েছি, পড়াচ্ছিলাম। তো ক্লাস 6 থেকে একটু 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 করে বাবা ওর পড়াটা দেখতে শুরু করে, এবং 7 থেকেই যে লকডাউন শুরু হলো, সব কিছুতেই কিছু সমস্যা হবে বাবা, কিছু সমস্যা হবে বাবা। করোনায় কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমাদের সত্যি কথা হচ্ছে, আমার একটাই খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ের লেখাপড়াটা পুরোটাই আমার হাজব্যান্ডের হাতে চলে এসেছে এখন অন্তত। হ্যাঁ, স্যাররা তো মানে স্যার একজনই আছে, তো স্যার তো আছেন, তিনি তো ভালো বটেই, কিন্তু আমার হাজব্যান্ডের কৃতিত্বও কম নয়। সত্যি কথা হচ্ছে এটাই, সে প্রত্যেকটা সময় অঙ্কে কোনো অসুবিধা হলে বাবা,
ইংরেজিতে কোনো অসুবিধা হলে বাবা, এসএসটির কোনো অসুবিধা হলে বাবা, মানে সব কিছুতেই বাবা, এবং বাবা এক ডাকে হাজির। এবং এমন সুন্দর করে ব্যাপারটা পড়ায়, মানে কোনো দিন ওই একদিন অঙ্ক দেখিয়েছিলাম আপনাদের, সেটা নয়, ও যখন এসএসটি পড়ে বাবার কাছে দেখবেন আমার নিজেরই এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। তো যাই হোক, এটা একটা সুবিধা। তো ওই ক্লাস মোটামুটি 7 থেকে ইন্টারেস্টটা তৈরি হয়েছে পড়াশোনায়। এখন আর কিছুই বলতে হয় না, কিছুই করতে হয় না, সে এখন সুন্দর নিজে নিজেই পড়ে, নিজে নিজে, আমাদের আর দেখতেও হয় না। হ্যাঁ, যখন সমস্যা হয় তখন আসে, তখন ওর সমাধানটুকু করে দিতে হয়। আর এমনিতে মাঝে মাঝে আমার একটুখানি হয়, মাথাটা একটু ইয়ে হয়ে যায়, তখন আমার হঠাৎ করে একটু টেনশন পায়, কিরে বাবা এ হচ্ছে সে হচ্ছে, তুই কি হবি তুই, মানে আমার হাজব্যান্ড ভীষণ বিরক্ত হয় এগুলোতে, রাগারাগি করে, যার ফলে এখন আমিও আর ছেড়ে দিয়েছি, যা বাবা তুই, মানে পড়াশুনো নিয়ে ঘ্যান নেইতে আমার হাজব্যান্ডের তীব্র আপত্তি, বলে ও যা হওয়ার এমনিই হবে, তো ওগুলো নিয়ে আর ঘ্যান করো না বা সেসব কিছু। আমার একটু মাঝে মাঝে এরকম হয় জানেন তো। যে অ্যামাজন থেকে দুটো অর্ডার এসেছে, দুটো টি শার্ট আমার বরের, আমি অর্ডার করেছিলাম, কারণ এখন ও আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম করতে যায় যেখানে ক্যামেরা ফেস করতে হয় আসলে, ওই শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন সময়। তো যাই হোক, সেগুলোর জন্য ওই একই জামা কাপড় পরে গেলে না অনেক সময় ইমপ্রেশনটা একটু, যাই হোক আর কি, যাই হবে মানে তেমন কিছু না, তো আমাদের নিজেদেরই দেখতে খারাপ লাগে। তো সেই জন্য এই দুটো টি শার্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু সম্ভবত এইটাতে না ক্যামেরা বোধহয় খুব একটা আসবে না, কারণ এটা সবুজ, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে ক্যামেরাতে সবুজটা আসলে নাকি একটু ক্যামেরাটা ওই পিকচারে একটু প্রবলেম হয়, এটা তুঁতে। তো কিন্তু মুশকিলটা হচ্ছে এটাও পড়বে কিনা জানি না, আজকেই আছে একটা, তো জানি না আর পড়বে কিনা, কারণ এটা তো মনে হচ্ছে ক্যাজুয়াল, কিন্তু এটা হচ্ছে সাধারণত মানে একটু সিরিয়াস ইস্যু নিয়ে যখন কোনো কথাবার্তা হয় এই শেয়ার মার্কেট বলুন না, রসকসীন ব্যাপারগুলোতে মানুষের পোশাক আশাকগুলো না খুব রসকস হয়ে থাকে, মানে একদম ফর্মাল পড়তে হবে, হ্যাঁ হবে তা না হবে। তো আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব একটা পছন্দ করি না, সত্যি কথা হচ্ছে, কারণ শেয়ার মার্কেটকে সবাই রসকসহীন মনে করে, কিন্তু ব্যাপারটা আসলে রসকসহীন না, রসকসহীন হয়ে প্রেজেন্ট করে, ব্যাপারটা হচ্ছে এটাই। কিন্তু শেয়ার মার্কেট খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এবং সবারই বোঝা উচিত, জানা উচিত। সেই জন্য ওই মানে কিছু স্টিরিওটাইপ কিছু আছে যেগুলোতে আমার হাজব্যান্ডেরও আপত্তি, আমারও আপত্তি, সেজন্য ক্যাজুয়াল জামা কাপড় পরে খুব সহজভাবে, মানে খুব কী বলবো, মানে ক্যাজুয়ালি একটা জিনিসকে প্রেজেন্ট করাটাই কোনো অসুবিধে নেই, কিন্তু হ্যাঁ বরং কিছু কিছু তাতে প্রথাগত কিছু পুরনো ধাঁচা সেটা ভেঙে যেতে পারে। আমার হাজব্যান্ড যখন বাজেট পেশ করে বিভিন্ন জায়গায়, তখনও কিন্তু সে ওই একেবারে স্যুটেড বুটেড হয়ে যায় না, সে ক্যাজুয়াল জামা কাপড় পরেই যায়। আর সাধারণত এবারে তো বাজেট হয়েছিল প্রচণ্ড ঠান্ডা, সে ও একখানা জহর কোট ফোট পরেই কিন্তু করেছিল, এবং সেটা বেশ ভালো রেসপন্স পেয়েছিল। কাজেই আমার মনে হয় যে সব কিছুতেই না এই পুরনো ধাঁচ, পুরনো সব কিছু, পুরনো প্রথা, সেগুলোকে খুব একটা পালন করার প্রয়োজন নেই। এটা তার পছন্দ হবে কিনা, অ্যাকচুয়ালি পছন্দ হবে কিনা সেই জন্য আমি বলছি যে পরে আদৌ যাবে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাজুয়াল টি শার্ট পরে কিন্তু সে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং ভালোই রেসপন্স সে পেয়েছে, অন্তত এই রসকসীন, তথাকথিত রসকসীন ব্যাপারগুলোতে, যেটা আদৌ রসকসীন নয়। আর ওই যে শরীর তার খারাপ, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, বাবা বললো, মানে ও কোয়েশ্চেন নিয়ে গিয়েছিল বাবার কাছে, বাবা বললো খুব ভালো দিয়েছে, তারপর তার শরীরটা ভালো নেই। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে ছুটে খেলবে যদি, আয় নতুন সে এক খেলাটি, রান্না হবে আজকে ডিমের ঝোল, আলু ভাজা আর ভাত, এর বেশি কিছু করলে পরে থাকে নষ্ট করে কি লাভ, ডিমে ঝোল করবো ঘি দিয়ে তেল দিয়ে, খেয়ে কেমন হলো জানাবো তবে আজ নয় কালকের লগে, ছন্দ মিল হলো না ক্ষমা চাইছি, ইনস্ট্যান্ট বেরোচ্ছে ভিতর থেকে, আজকে টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই টাটা 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 টাটা, বাই বাই টাটা টাটা রে, আসবেন নেক্সট ব্লগে অবশ্যই নেমন্তন্ন আগাম গো, মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে, গ্যাসটা ধরানো আছে, লা 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 না 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 না।